ইমাম সাহেব একজন নাপিতের ঘরে গিয়ে চুল কাটাইতে সমস্যা নাই, কিংবা একটা দোকানের মধ্যে বৈশাখ একজন বিড়ি খাচ্ছে, একজন বিড়ি বুড়ি খাচ্ছে, পোলাপান মানুষ বিড়ি বুড়ি খাচ্ছে, সেখানে গিয়ে তো একজন হুজুর গিয়ে বসতে তো কোনো সমস্যা আমি দেখি না। আমি বুঝাতে পারছি কিনা? কিংবা এক জায়গায় কি বলে লালনের গান গাইতেছে, সেখানে একজন মুরব্বী যে বসতে আমি কোনো সমস্যা দেখি না। বা যে চাড়াল বা চন্ডাল যাকে আমরা বলি, বা নমশূদ্র হিন্দু, সেই নমশূদ্র হিন্দু তো দিব্যি তার সাথে বসে বসে তাস পাশা খেলতেছে, একই বিড়ি দুজনে টানতেছে, কোনো সমস্যা তো দেখি না। টিল ডেট আমি এখনো পর্যন্ত আমি এই কথা কিন্তু বলতেছি। তো ইটস মিন যে আমাদের সোসাইটি তো এরকমই। তা এখানে আবার নতুন করে আমাকে ওই যে সব মিলেমিশে করি কাজ, হারিজিতি নাহিলজ, এদিকে কেন আমাকে যাইতে হবে? মানে এই শব্দবন্ধ কেন আমার আনা লাগতেছে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আচ্ছা, এটা বুঝতে চাই যে ধরেন জুলাইয়ের সময় আপনার সাথে পডকাস্টে আমরা যে আলাপটা করছিলাম, ইনসানুল কামিলের আলাপটা, যে সব মানুষ গিয়ে একটা বিন্দুতে আসছে। আমাদের এখানে খুব চমৎকার ভাবে কথা বলে গেছেন বাকি ভাই, উনিও খুব চমৎকার ভাবে এটা বলে গেছেন যে একটা পয়েন্টে যে আসলো, সবাই বুঝতে পারছে যে আমরা সবাই এখানে আছি এবং কেউ আর কাউকে আরোপ করতেছে না যে তুই বাম, তুই ডান, তুই আস্তিক, তুই নাস্তিক। কিন্তু জুলাইয়ের পরে আবার দেখলাম যে কি যে এই ক্লাস্টার গুলো আবার আলাদা আলাদা জায়গায় ফিরে যাইতেছে। এবং আমাদের এখানে হাসনাত কাইয়ুম ভাইও আসছিলেন, উনিও খুব চমৎকার ভাবে এটা নিয়ে আলাপ করে গেছেন যে এই বর্গগুলা ফেরত যায়। আবার আমরা প্রথম দিকে একটা কথা বলতাম ইনক্লুসিভ সোসাইটির কথা, যে সবাইকে নিয়ে একটা জায়গায় আসা, যেটা আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছিল। তো আপনি এখন কি মনে করেন যে এই ইনক্লুশন আসলে কতটা সম্ভব? এটা খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুব ইন্টারেস্টিং। ইদানিং এই শব্দটা খুব চলে। মানে আমি নিজেও কয়দিন আগে আলাপ করছি যে আমাদের আসলে ইনক্লুশনের দরকার। ইটস মিন আমরা এক্সক্লুড, তাইলে মানে আলাদা আলাদা, এই জন্যই। তাই না? ডেফিনেটলি আমরা আলাদা, কোনো সন্দেহ নেই আমরা আলাদা। আমি আলাদা, তুই আলাদা, আরেকজন আলাদা, সবাই আলাদা। এই আলাদাকে নিয়ে আমাকে ইনক্লুশনে আনতে হবে। বাকি বিল্লাহ ভাইয়ের আলাপ বা হাসনাত কাইয়ুম ভাইয়ের আলাপ, ওনারা বলতেছিলেন যে একটা পর্যায়ে গিয়ে, মানে এখানে জুলাই মাস জুড়ে 5ই আগস্ট পর্যন্ত একটা পর্যায়ে গিয়ে প্রত্যেকটা মানুষ, কে বাম, কে ডান, কে অ্যাথিস্ট, কে অ্যাগনিস্টিক, কে থিস্ট, এরকম কোনো ইয়া ছিল না। এখানে প্রত্যেকটা মানুষ একটা বিন্দুতে আইসা, হাসনাত কাইয়ুম ভাই বলছে একটা পর্যায়ে গিয়ে এটা সরে যায়। এখন এই সরে যাওয়ার পরে আমরা আমাদের এখানে যারা চিন্তা করে তাদের মধ্যে একটা ইয়া ছিল যে আমরা এটাই বোধহয় আমাদের সময় যে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি নির্মাণ করব। ইনক্লুসিভ সোসাইটি নির্মাণ করব, ইটস মিন যে আমাদের সোসাইটি তাহলে ইনক্লুশন নেই, জন্য আমরা ইনক্লুসিভ সোসাইটি নির্মাণ করব। ব্যাপারটা এরকম দাঁড়ালো না? ব্যাপারটা এরকম দাঁড়ালো। আমিও আগে এরকমই চিন্তা করতাম, ইভেন আমার মধ্যে চিন্তা এখনও নাই তাও না। কিন্তু আমার কাছে কোশ্চেন হলো, তাহলে এক্সক্লুড সোসাইটি যে আমাদের এখানে ছিল, সেই প্রমাণটা কোথায়? সেটা আমার বোঝা দরকার আগে। প্রথমে আমরা আসি, যদি আমরা ইন্ডিয়ান হিস্ট্রি যদি আমরা ইয়া করি, তার মধ্যে সবচেয়ে পপুলার শব্দ বোধহয় ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশদের এটা নিয়ে আমরা বলি ডিভাইড অ্যান্ড রুল, সবচেয়ে পপুলার শব্দ, তাই না? তাহলে তারা যখন এই শব্দটা বলতেছে, ইটস মিন এখানে আনডিভাইড অবস্থায় ছিল। আচ্ছা, যদি আনডিভাইড না থাকে তাহলে তারা ডিভাইড কেন বলবে? আচ্ছা, মানে একসাথে ছিল, বাট সেটা তাদের পছন্দ হয় না, এই জন্য তারা ডিভাইডেশনের কথা বলতেছে এবং রুলের কথা বলতেছে, তাই না? তাহলে আমি বলতে চাই যে ডিভাইড শব্দটা বা এক্সক্লুড হয়ে আছে, এই শব্দটা বেসিক্যালি আমাদের এখানের ইনহেরেন্ট না, বা আমাদের এখানের উৎপাদিত শব্দ না। এই শব্দটা মূলত আরোপিত শব্দ, যেটা আমার কি বল মাথার মধ্যে এটা ঢুকছে, আমরা ঢুকাইছি। দ্যাটস ওয়াই আমাদের মধ্যে বারবার আসে যে আমরা বোধহয় আলাদা, আমরা বোধহয় পৃথক, আমরা বোধহয় পৃথক। আচ্ছা, আমরা যদি আগের টেক্সটগুলো যাই, সেটা আমরা কি বলে আলাওলের সাহিত্যে যদি আমরা যাই, আব্দুল কাদিরের সাহিত্যে যদি যাই, তার একটু পরে আমরা যদি বৈষ্ণব সাহিত্যগুলোতে যাই, ইভেন ময়মনসিংহ গীতিকাতে যাই, সেখানে আমরা ডিভাইডেশনের কথা দেখতেছি। তখন কি হিন্দু মুসলমান এখানে ছিল না, বা খ্রিস্টিয়ান ছিল না, জৈন বা এরা ছিল না? অবশ্যই ছিল। যদিও আলাওলের সময় হিন্দু বর্গ এই শব্দ এরকম খুব প্রমিনেন্ট কোনো শব্দ হয় না, হয়ে ওঠে নাই, বাট এরকম বিভিন্ন সেক্ট তো ছিল। কই, তারা তো বারবার এসে এরকম বলতেছে না বা বলে নাই। মানে আমি সব পড়িনি, কিন্তু আমার যতটুকু পড়াশোনা তাতে তো মনে হয়েছে তারা তো এরকম বলতেছে না যে আমরা আলাদা হয়েছি, একসঙ্গে হও। এই কথার অর্থ কি? সোসাইটিতে হায়ারার্কি ছিল, কোনো সন্দেহ নাই। কেউ একটু উঁচু স্তরের ছিল, কেউ একটু নিচু স্তরের ছিল, কিন্তু ইট ডাজন্ট মিন যে তারা খুব ডিভাইড অবস্থায় ছিল, তারা ইনক্লুশনের মধ্যেই ছিল। তাহলে এখন আবার নতুন করে আবার ইনক্লুশন শব্দ আমার কেন আনা লাগতেছে? এটা তো আমি বলবো যে
ডিভাইড অ্যান্ড রুল বা এরকম আমাদের এখানে যখন ওয়েস্টের ধারণা যখন আমাদের এখানে ধীরে ধীরে আসতে শুরু করতেছে, তখন এই শব্দগুলো আসা শুরু হচ্ছে। আমরা যদি গ্রামের দিকে এখনও যদি যাই, টিল ডেট এখনও যদি আমরা যাই তখন আমরা দেখব যে ওখানে তো ভাই একজন ইমাম সাহেব একজন নাপিতের ঘরে গিয়ে চুল কাটাইতে সমস্যা নাই, কিংবা একটা দোকানের মধ্যে বৈশাখ একজন বিড়ি খাচ্ছে, একজন বিড়ি বুড়ি খাচ্ছে, পোলাপান মানুষ বিড়ি বুড়ি খাচ্ছে, সেখানে গিয়ে তো একজন হুজুর গিয়ে বসতে তো কোনো সমস্যা আমি দেখি না। আমি বুঝাতে পারছি কিনা? কিংবা এক জায়গায় কি বলে লালনের গান গাইতেছে, সেখানে একজন মুরব্বী যে বসতে আমি কোনো সমস্যা দেখি না। বা যে চাড়াল বা চণ্ডাল যাকে আমরা বলি, বা নমশূদ্র হিন্দু, সেই নমশূদ্র হিন্দু তো দিব্যি তার সাথে বসে বসে তাস পাশা খেলতেছে, একই বিড়ি দুজনে টানতেছে, কোনো সমস্যা তো দেখি না। টিল ডেট আমি এখনো পর্যন্ত আমি এই কথা কিন্তু বলতেছি। তো ইটস মিন যে আমাদের সোসাইটি তো এরকমই। তা এখানে আবার নতুন করে আমাকে ওই যে সব মিলেমিশে করি কাজ, হারিজিতি নাহিলজ, এদিকে কেন আমাকে যাইতে হবে, মানে এই শব্দবন্ধ কেন আমার আনা লাগতেছে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এটা হলো আমার প্রথম প্রশ্ন, এটা কেন আসতেছে? এখন কোশ্চেনটা হলো যে ব্যাপারটা এরকম দাঁড়ায় গেছে, আমার এখানে শ্রেণী নাই, কিন্তু আমাকে শ্রেণী উৎপাদন করে সেখানে বিপ্লব, সেখানে বিপ্লব ত্বরান্বিত করতে হবে। মানে মানবেন্দ্র রায় উনি বলতেছেন, আই ডু রেসপেক্ট হিম, উনি বলতেছেন যে আমরা উন্নততর জাতি হয়ে উঠব যদি আমরা উন্নততর বিশ্বের দিকে নজর দেই, তাই না? মানে আমাদের ভবিষ্যৎ কি হবে সেটা জানতে হইলে বর্তমান যারা উন্নত আছে তাদেরকে নিয়ে আমাদের গবেষণা করে উন্নত হইতে হবে, তাই না? তো কথা হচ্ছে যে তাহলে আমরা উন্নত না, দ্যাটস ওয়াই আমার উন্নততর জাতির কাছে যেতে হবে, তাই তো? এরকম একটা ব্যাপার সবার এসে যায়। মানে এটা নিয়ে সুদীপ্ত কবিরা সুন্দর করে বলছে যে যেন মানে মার্কস তার সোসাইটির প্রেক্ষিতে বলছে, কিন্তু উনি যেহেতু বলছেন আর আমি এখানে যেহেতু মার্কসবাদী রাজনীতি করি, সুতরাং ওনার কথাকে খাপে খাপে এখানে মিলায়া তারপর আমার এখানে বিপ্লব ত্বরান্বিত করতে হবে। এই হিসেবে তিনি ডাঙ্গের বই আনছেন, অনেকের বই আনছেন। তো এখন যেহেতু ব্রিটিশরা আমাদেরকে বলছে যে ডিভাইড অ্যান্ড রুল মিনস আমরা ডিভাইড অবস্থা হয়ে আছি, সুতরাং ডিভাইড আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করে তবেই আমরা ইনক্লুশনের দিকে যাইতে পারবো। মানে আমার কাছে জিনিসটা হাস্যকর লাগে আর কি, সেটা কথা না। কথা হচ্ছে যে এর একটা সবচেয়ে ক্লাসিক্যাল বলবো না, সবচেয়ে ব্রুটাল একটা উদাহরণ আমি দিতে চাই। সে হচ্ছে আমাদের ঘরের মধ্যে যখন বাথরুমকে আমরা নিয়ে আসলাম, রুমের মধ্যে যখন আমরা বাথরুমকে নিয়ে আসলাম, তখনই আমরা বেসিক্যালি এক্সক্লুশনের দিকে মানে ডিভাইডেশনের দিকে গেলাম। ভাইরে ভাই, আমার এখানে নেচার ঘরের মধ্যে বাথরুমের জন্য না, ঘরের মধ্যে বাথরুম হওয়ার নেচার হলো ওয়েস্টের কালচার, কারণ সেখানে শীত পড়ার জন্য বাইরে গিয়ে টয়লেট করানো যায় না, এর লাগে ঘরের মধ্যে হাগা রুম বানাইতে হয়। আমি বুঝাতে পারছি কিনা? কিন্তু আমরা যখন রুমের মধ্যে অ্যাটাচড বাথ করে দেই, এই কথার অর্থ হচ্ছে ওই যে তোমার একটা বইয়েই তো পড়ছিলাম যে জাপানিরা মাঝখানে উঠোন রাখে, স্পেস রাখে, ঘরের উঠোন রাখে। কিন্তু উঠোন যদি আমরা না রাখি, তোমার ওইটুকু আমার পুরোপুরি মনে নেই, উঠোন যদি আমরা না রাখি তখন হবে কি আমার ঘরের মধ্যে দিয়ে আমার ওয়াশরুমে যাইতে হবে, খাওয়ার রুমে যাইতে হবে। না আমি বুঝাইতে পারছি কিনা? ইটস মিন আমি সিঙ্গেল হয়ে উঠতেছি, আমার পাশে যে জন আছে তার সাথে আমার কোনো যোগাযোগ করার দরকার নেই। এটাও বেসিক্যালি ওয়েস্ট থেকে আসা, নিউক্লিয়ার ফ্যামিলি কনসেপ্ট থেকে। সো আমি বলতে চাই না কখনো যে আমার এখানে মানে ডিভাইড ছিল, আমি বলতে চাই না আর কি, আমি বলতে আগ্রহী না। কিন্তু আনফর্চুনেটলি আমরা আরবানরা আধুনিকতার নামে ওয়েস্টকে আইনা এই ইনক্লুশন শব্দগুলো এখন উৎপাদন করতেছি। আমি এটার সাথে ডিসএগ্রি করি এবং আগে আমি আলাপ দিতাম, তোমার সাথে আলাপ দিতাম, ঠিক আছে, কিন্তু আমি এখন ডিসএগ্রি করি বা আমি এটা কোশ্চেনের জায়গায় দেখতে চাই। ওকে, তার মানে এটা তো আসলে খুব ইন্টারেস্টিং যে আমরা আসলে জুলাইকে ঠিক যেসব প্রশ্নবর্গের মধ্যে রাখতেছি ওগুলার খুঁড়ে হয়তো আমরা আরো গভীরতর প্রশ্নগুলোর ভিতরে কোনো সন্দেহ নেই। জুলাই তো এরকম একটা ৭১, ৪৭ জুলাই, এগুলো তো মানে গুরুত্বপূর্ণ ইভেন্ট, তাকে তো আমাকে বিভিন্ন লেয়ারে আমাকে করতে হবে, কোনো সন্দেহ নেই। এবং এই আলোচনা আরো বহু বছর থাকবে, আমরা এটা চাই। এটা যেন কোনোভাবে একটা বর্গের মধ্যে না ঢুকুক, কোনোভাবে পার্টিজান না হয়ে উঠুক, কোনোভাবে একটা সেগমেন্টে না আসুক। সুতরাং আমাদের আলোচনা চলা উচিত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ পুলিন বক্সী, আপনার সাথে নিশ্চয়ই সামনে আবার কথা হবে। থ্যাংক ইউ আরিফ, ভালো থাকবেন।